আসসালামু আলাইকুম বন্ধুরা। ভারত তাদের নিজেদের দেশে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দিয়ে তাদের নিজেদের পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং এখনো দিচ্ছে ক্ষমতায় আসার জন্য, সেটা নিয়ে আমাদের প্রথম পর্বের আলোচনা ইতিমধ্যে আপনারা শুনেছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ভিডিওর দ্বিতীয় অংশ নিয়ে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে টিক মার্ক দিয়ে রাখুন। এতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যাবে। চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। লেটস গো। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে 1992 সালে ভারতে আবারও কিন্তু একটি দাঙ্গা শুরু হয় বাবরি মসজিদকে কেন্দ্র করে এবং সেই দাঙ্গায় কিন্তু অনেক পরিমাণে মুসলমান ভারতে নিহত হয় এবং সেই দাঙ্গা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশে বিভিন্ন মন্দিরগুলোতে হামলা হয়, মন্দিরগুলোতে অগ্নিসংযোগ হয়। সেই সাথে ভারতে আবার মসজিদগুলো ভাঙা হয়, মসজিদগুলোতে অগ্নিসংযোগ করা হয় এবং মুসলমানদের ধরে ধরে মারা হয়। ঠিক তখনই ভারতের প্ল্যান অনুযায়ী শেখ হাসিনা তখন ন্যারেটিভ তৈরি করে যে বাংলাদেশে হিন্দুরা কখনোই সুখে শান্তিতে বসবাস করতে পারবে না যতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসে। এবং 1996 সালে নির্বাচনে কিন্তু শেখ হাসিনাও ক্ষমতায় আসলো এবং 1996 থেকে 2002 সাল পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ভারতের মধ্যে নেই। এবং পরবর্তীতে 2001 নির্বাচনে যখন বিএনপি আবারও ক্ষমতায় আসে, ঠিক তখনই 2002 সালে আবারও ভারতে একটি দাঙ্গা শুরু হয়ে যায় এবং সেই দাঙ্গা বাংলাদেশেও কিন্তু বিস্তার লাভ করে এবং ভারতেও যেমন হিন্দু মুসলমান মারামারি হয়, বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এটা অনেক সংখ্যাটা অনেক কম, কিন্তু তারপরেও বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিন্তু হিন্দু মুসলমানের সেই দাঙ্গার প্রভাবটা বাংলাদেশে পড়ে, যার কারণে বাংলাদেশেও কিছুটা প্রভাবিত হয়। এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত সেই সময়টার মধ্যে বাংলাদেশে কি কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি। বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনের উত্থান, তারপরে 21 আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনা, তারপরে 64টি জেলায় একসাথে বোমা হামলা, সেগুলো সবই কিন্তু দায় চাপানো হয়েছে বিএনপির উপর এবং জামাতের উপরে। কিন্তু আমরা সবাই জানি জঙ্গি সংগঠনের একজন বড় নেতা তিনি কিন্তু আওয়ামী লীগের এক এমপির বোন জামাই। তো এই জঙ্গি নেগেটিভ যখন শুরু হয়ে গেল, এই জঙ্গি নেগেটিভ, এই জঙ্গি খেলা, সাম্প্রদায়িকতার খেলা, এই খেলা যখন তারা পশ্চিমা বিশ্বকে তারা বোঝাতে পারলো, ঠিক তখনই আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বাংলাদেশে একটি 111 সৃষ্টি হয় এবং 111 পরবর্তীতে কিন্তু শেখ হাসিনাই ক্ষমতায় আসে এবং শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 2013 সাল পর্যন্ত আবার ভারতে কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই। এবং আবারও সাম্প্রদায়িক দাঙ্গা কখন শুরু হয়, যখন বাংলাদেশে যখন নির্বাচন হবে 2013 সালের শেষ দিকে সেই দাঙ্গাটা শুরু হয় এবং এতে করে আবারও কিন্তু ভারত সেই তাদের নেগেটিভটা খেলতে পারে এবং তাদের সেই জঙ্গি কার্ডটা খেলে শেখ হাসিনাকে আবার বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসে এবং তার পরবর্তীতে আবারও সবকিছু শান্তশিষ্টভাবে চললো 2020 সাল পর্যন্ত। 2020 সাল পর্যন্ত ভারতে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা কোনো কিছুই নেই এবং 2020 সালে যখন আবারও এই জঙ্গি কার্ডটা যখন আমেরিকাকে তথা পশ্চিমা বিশ্বকে ইন্ডিয়া খাওয়াতে ব্যর্থ হচ্ছিল, ঠিক সেই সময় 2020 সালে আবারও একটা দাঙ্গা শুরু করে এবং এমন একটা সময় সেই দাঙ্গাটা শুরু করে যখন বাংলাদেশে বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে এবং বাংলাদেশের যে ঢাকা দুইটা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন তখন অলরেডি হয়ে গেছে এবং এগুলো নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হচ্ছে। ঠিক সেই মুহূর্তে তারা আবার সেই ভারতে সেই দাঙ্গাটা হইলো এবং সেই দাঙ্গাটা নিয়ে বাংলাদেশেও কিন্তু আবার এরকম একটা দাঙ্গা সৃষ্টি করার পরিকল্পনা কিন্তু তখন ছিল। ঠিক সেই মুহূর্তেই কিন্তু সারা বিশ্বব্যাপী করোনার আবির্ভাব হয় এবং যার কারণে সেই আন্দোলন তখন আর বাংলাদেশে সেই দাঙ্গার ছড়াতে দিতে পারেনি। কিন্তু পরবর্তীতে যখন 2021 সালে মোদি আবার যখন বাংলাদেশে আসে, তখন বাংলাদেশের মুসলিমরা সেটা নিয়ে প্রোটেস্ট করা শুরু করে এবং ঠিক তখনই বাংলাদেশের মুসলিম জনতা তাদেরকে শেখ হাসিনা কিভাবে যে মেরেছে সেটা কিন্তু সারা দুনিয়ার মানুষই কিন্তু জানে। তো বন্ধুরা, এখন আপনাদের কাছে আমি প্রশ্ন ছেড়ে দিলাম,
শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় আসে তখনই কেন ভারতের এইসব দাঙ্গা সবকিছু বন্ধ হয়ে যায়? হিন্দু মুসলমান দাঙ্গা তখন কেন ভারতে হয় না? শেখ হাসিনা যখনই বাংলাদেশের ক্ষমতায় আসে, এবং শেখ হাসিনা যখনই ক্ষমতায় না থাকে তখনই ভারতে বিভিন্ন ধরনের দাঙ্গার শুরু হয়ে যায়। বিভিন্ন ধরনের দাঙ্গার ঘটনা আমরা শুনতে পারি সহ বাংলাদেশে বিভিন্ন ধরনের দাঙ্গা সৃষ্টির পায়তারা চলতে থাকে। সেই সাথে যখনই বাংলাদেশে নির্বাচনের একটা পরিস্থিতি আসে এবং শেখ হাসিনা কিছুটা ব্যাকফুটে থাকে, আওয়ামী লীগ কিছুটা ব্যাকফুটে থাকে, ঠিক তখনই ভারতে দাঙ্গার পরিবেশ সৃষ্টি হয়। এবং দেখেন, এই 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল এবং 8ই আগস্ট তারা ভারতের পার্লামেন্টে উত্থাপন করলো কি? ওয়াকফ বিল। সেই ওয়াকফ বিলটা কিন্তু তারা ভারতের পার্লামেন্টে তারা উত্থাপন করলো, এবং এতে করে তারা ভালোভাবে বুঝতে পারছিল যে এতে করে ভারতে একটা দাঙ্গা শুরু হবে এবং সেই দাঙ্গার প্রভাবটা বাংলাদেশেও ছড়িয়ে পড়বে, এবং সেজন্য তারা তার আগেও আরো অনেক কার্ড খেলেছে। সেগুলো যখন কাজ হচ্ছে না এবং শেষ মুহূর্তে যখনই বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে ইনভেস্টর আসা শুরু করলো, বাংলাদেশে চীনের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তারপরে আমেরিকার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে, ঠিক তখনই সেটা ভারতের লোক সবাই কিন্তু সেই বিলটা কিন্তু তারা পাশ করিয়ে ফেললো। এবং পাশটা করিয়ে তখন সেটা নিয়ে কিন্তু ভারতের উচ্চ আদালতে যখন সেই বিলটা নিয়ে যখন পিটিশন দায়ের করা হচ্ছে, তখনই বিচারাধীন থাকা অবস্থা বিভিন্ন ওয়াকফের আন্ডারে যে মসজিদ মাদ্রাসাগুলো আছে সেগুলো তারা ভাঙা শুরু করতেছে। এটা কিসের উদ্দেশ্যে? অবশ্যই একটা দাঙ্গার সৃষ্টি করার উদ্দেশ্যে, এবং সেটা তারা ভালো করে জানে। এই দাঙ্গাটা যদি কোনোভাবে যদি বাংলাদেশে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের মন্দিরগুলো আক্রান্ত হবে, এবং তখন তারা আবারও তারা পশ্চিমা বিশ্বকে দেখাতে পারবে যে বাংলাদেশের মাইনরিটিরা নিরাপদ না বাংলাদেশে, অথচ তারাই কিন্তু সবকিছু সৃষ্টি করতেছে। তো আমাদের এটা অবশ্যই উচিত যে ভারতে যে যে কালো আইনটি তৈরি হলো মুসলিমদের বিরুদ্ধে, সেই কালো আইনটির বিরুদ্ধে আমরা অবশ্যই প্রোটেস্ট করব। সেই সাথে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের যে প্রোটেস্ট গুলো হবে সেই প্রোটেস্ট গুলোতে কোনো রকম ভাবে যেন কোনো আওয়ামী লীগের লোকজন যেন ঢুকতে না পারে, এবং তারা ঢুকে কোনো অন্যরকম পরিস্থিতি সৃষ্টি না করতে পারে, এবং মন্দিরগুলোতে যাতে তারা আক্রমণ করে সেগুলো যাতে মুসলমানদের উপর যাতে চাপিয়ে দিতে না পারে, সেই বিষয়টাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। দেখা হবে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।